রহস্যময় প্রেমের গল্প সুমিত্রার অভিজ্ঞতা। কাল সন্ধ্যায় ছেলের বন্ধু এসেছিল। আমি চা বানিয়ে দিলাম। সে আমাকে বৌদি বলে ডাকল। আমি অবাক হয়ে গেলাম। ছেলে কিছু বলল না। বন্ধু চলে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, তোর বন্ধু আমাকে বৌদি বলে ডাকল কেন? ছেলে আমার হাত ধরে বসল। তার চোখে অদ্ভুত একটা ভাব। মা, আমি ওকে বলেছি তুমি আমার বউ, বলল সে। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? বললাম। সে আমার 2 হাত ধরে নিল। মা, আমি মিথ্যে বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। ছোটবেলা থেকে দেখেছি তুমি আমার জন্য কি করেছ। রাত জেগে সেবা করেছ। অসুখ হলে পাশে থেকেছ। আর কোনো মেয়ে পারবে না আমার এত যত্ন নিতে। তুমি আমার মা, এটা সত্যি। কিন্তু তুমি আমার প্রেমিকাও হতে পার। আমি তোমাকে ভালোবাসি, মা হিসেবে নয়, একটা পুরুষ যেভাবে একটা মেয়েকে ভালোবাসে। আমার হাত কাঁপতে লাগল। এই কথাগুলো কি শুনছি? ছেলে আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি কোনো সুন্দর মেয়ে। তার চোখে এমন আকুতি, এমন ভালোবাসা। সে আমার গালে হাত রাখল। মা, তুমি এখনো অনেক সুন্দর। তোমার বয়স এখনো কম। আমার চেয়ে মাত্র 18 বছরের বড়। এটা কোনো সমস্যা না। আমি তোমাকে খুশি রাখতে পারব। তুমি আমার সাথে বিয়ে করো। আমরা এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। যেখানে কেউ আমাদের চিনবে না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। রুমের টেবিল ফ্যানের আওয়াজ ছাড়া সব নিস্তব্ধ। তার হাতের স্পর্শ এত নরম, এত ভালোবাসা। মা, আমার মাথা ঘুরছিল। এতদিন ছেলে হিসেবে দেখেছি, আজ তাকে একটা পুরুষ মনে হচ্ছে। তার কথার মধ্যে এমন আকুতি যে মনে হলো সে সত্যিই আমাকে ভালোবাসে। 4 কাপ টেবিলে রাখা। সেখানে আমাদের দুজনের প্রতিবিম্ব পড়েছিল। দেখে মনে হচ্ছিল সত্যিই কোনো দম্পতি। ছেলে আমার কপালে একটা চুমু দিল। মা, আমাকে হ্যাঁ বলো। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সবচেয়ে সুখী মেয়ে বানাব। তুমি আমার রানী হয়ে থাকবে। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দেব। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম রাহুল দেব, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অভিষেক আর রীনা। অভিষেক 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রীনা 13 বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে গল্পটি বলবো সেটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত অভিজ্ঞতা। এই গল্পটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন। গত মাসে আমার স্বামী রাহুল অফিসের কাজে দিল্লি গিয়েছিলেন। তিনি একটি বড় প্রকল্পের জন্য প্রায় 1 মাস সময় লাগবে বলেছিলেন। রীনা তার মামার বাড়িতে গেছে গ্রীষ্মের ছুটিতে। তাই ঘরে শুধু আমি আর অভিষেক। অভিষেক আমার খুব কাছের। সে ছোটবেলা থেকেই আমার সাথে সব কিছু শেয়ার করে। তার কোনো গোপনীয়তা নেই আমার কাছে। আমিও তাকে খুব ভালোবাসি। সে যখন অসুস্থ হতো আমি রাতভর জেগে তার সেবা করতাম। আজও যখন তার কোনো সমস্যা হয় সে প্রথমে আমার কাছেই আসে। গত সপ্তাহে একদিন সন্ধ্যায় অভিষেকের বন্ধু সুমন এসেছিল। আমি তাদের জন্য চা এবং কিছু স্ন্যাক্স বানিয়ে দিলাম। সুমন হঠাৎ করেই আমাকে বৌদি বলে ডাকল। আমি খুবই অবাক হয়ে গেলাম। কারণ অভিষেকের সব বন্ধুরা আমাকে আন্টি বলে ডাকে। সুমনের সাথে অভিষেকের কিছু আলোচনা হচ্ছিল যা আমি শুনতে পাচ্ছিলাম না। তারা খুব ধীরে কথা বলছিল। আমার মনে হলো তারা কোনো গোপন বিষয় নিয়ে কথা বলছে। সুমন চলে যাওয়ার পর আমি অভিষেকের কাছে জিজ্ঞেস করলাম, তোর বন্ধু আমাকে বৌদি বলে ডাকল কেন? সে তো সবসময় আন্টি বলে ডাকে গু। অভিষেক প্রথমে একটু ইতস্তত করল। তারপর আমার হাত ধরে বসল। তার চোখে কেমন যেন একটা অদ্ভুত ভাব ছিল। মা, সে বলল, আমি ওকে বলেছি তুমি আমার বউ গে। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? এটা কি ধরনের কথা? অভিষেক আমার 2 হাত ধরে নিল। মা, শোনো। আমি মিথ্যে বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। আমার মাথায় যেন বজ্রপাত হল। তুই কি বলছিস? তুই আমার ছেলে। এভাবে কথা বলতে নেই। কিন্তু অভিষেক থামল না। মা, ছোটবেলা থেকে দেখেছি তুমি আমার জন্য কি কি করেছ।
বাবা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু তুমি সবসময় আমার পাশে আছ। রাত জেগে সেবা করেছ। অসুখ হলে হাসপাতালে নিয়ে গেছ। আমার যত্ন নিয়েছ। এত ভালোবাসা আর কোনো মেয়ে আমাকে দিতে পারবে না গি। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোর মা। এভাবে কথা বলতে নেই। অভিষেক আবার আমার হাত ধরল। মা, তুমি আমার মা, এটা সত্যি। কিন্তু তুমি আমার প্রেমিকাও হতে পার। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একটা পুরুষ যেভাবে একটা মেয়েকে ভালোবাসে সেভাবে গু। আমার হাত কাঁপতে শুরু করল। এই কথাগুলো কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এভাবে কথা বলছে। অভিষেক আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি কোনো সুন্দরী তরুণী। তার চোখে এমন আকুতি, এমন ভালোবাসার চাহনি যা আমি আগে কখনো দেখিনি। সে আমার গালে হাত রাখল। মা, তুমি এখনো অনেক সুন্দর। তোমার বয়স এখনো খুব বেশি নয়। আমার চেয়ে মাত্র 21 বছরের বড়। এটা কোনো সমস্যা না। বয়সের পার্থক্য নিয়ে অনেকেই বিয়ে করে গি। আমি তার হাত সরিয়ে দিলাম। তুই কি বলছিস? এসব কথা বন্ধ কর এখনই। কিন্তু অভিষেক থামল না। মা, আমি তোমাকে খুশি রাখতে পারব। তুমি আমার সাথে বিয়ে করো। আমরা এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। যেখানে কেউ আমাদের চিনবে না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। ঘরে শুধু টেবিল ফ্যানের আওয়াজ। তার হাতের স্পর্শ এত নরম, এত ভালোবাসাময় যে আমার মাথা ঘুরতে লাগল। এতদিন ছেলে হিসেবে দেখেছি, আজ তাকে একটা পরিণত পুরুষ মনে হচ্ছে। তার কথার মধ্যে এমন আকুতি যে মনে হল সে সত্যিই আমাকে ভালোবাসে। 4 কাপ টেবিলে রাখা ছিল। সেখানে আমাদের দুজনের প্রতিবিম্ব পড়েছিল। দেখে মনে হচ্ছিল সত্যিই কোনো দম্পতি বসে আছে। অভিষেক আমার কপালে একটা চুমু দিল। মা, আমাকে হ্যাঁ বলো। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সবচেয়ে সুখী মেয়ে বানাব। তুমি আমার রানী হয়ে থাকবে গি। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। কি করব আমি? এ কি পরিস্থিতি? হঠাৎ করেই অভিষেক হেসে উঠল। মা, তুমি কি ভাবছ আমি সত্যিই এসব কথা বলছি? আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। আরে মা, এসব তো আমি একটা নাটকের সংলাপ মুখস্থ করছিলাম। আমাদের কলেজে একটা নাটক হবে। আমি মূল চরিত্রে অভিনয় করব। সংলাপগুলো এত কঠিন যে আমি ভাবলাম তোর কাছে প্র্যাকটিস করি গু। আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে? হ্যাঁ মা। আমাদের নাটকে একটা ছেলে তার সৎমায়ের প্রেমে পড়ে যায়। সে তার সৎমাকে প্রপোজ করে। খুবই জটিল একটা চরিত্র। আমি এই চরিত্রের সংলাপগুলো মুখস্থ করার জন্য তোর সামনে বলছিলাম। তুই এত ভয় পেয়ে গেলি কেন? আমি গভীর নিঃশ্বাস ছাড়লাম। তুই একটা পাগল। আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা। অভিষেক হাসতে থাকল। সরি মা। কিন্তু তুই এত ভালো রিয়্যাক্ট করেছিস যে আমার মনে হচ্ছে আমার অভিনয়টা ভালো হবে গ। আমি তাকে একটা চড় দিলাম। দুষ্টু। আমাকে এভাবে ভয় পাইয়েছিস। তারপর আমরা দুজনেই হাসতে লাগলাম। কিন্তু এর পরদিন থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। আমার মনে হতে লাগল যেন কেউ আমাদের বাড়িতে লুকিয়ে আছে। রাতে আমি বিভিন্ন রকম শব্দ শুনতে পেতাম। মাঝে মাঝে মনে হতো যেন কেউ আমাকে দেখছে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জানালার পাশে একটা চিরকুট রাখা। চিরকুটে লেখা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার হয়ে যাও। আমি ভয় পেয়ে গেলাম। অভিষেককে জিজ্ঞেস করলাম এটা তার কাজ কিনা। সে বলল সে কিছুই জানে না। এরপর আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। আমার জামাকাপড় হারিয়ে যেতে লাগল। রাতে স্নানঘরের দরজা এমনিতেই খুলে যেত। আমার ড্রেসিং টেবিলের আয়না ভেঙে যেত। একদিন রাতে আমি বাথরুম থেকে বের হয়ে দেখি আমার বিছানা লাল গোলাপের পাপড়ি ছড়ানো। পাশে একটা প্রেমপত্র। চিঠিতে লেখা, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। তুমি আমাকে একবার দেখা দাও। আমি অভিষেকের ঘরে গিয়ে তাকে ডাকলাম। সে ঘুমিয়ে আছে। আমি তাকে ঘুম থেকে তুললাম। অভিষেক, আমার রুমে কেউ গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে। তুই এসব করছিস? অভিষেক অবাক হয়ে বলল, কি বলছ মা? আমি তো সারাক্ষণ তোর সাথেই ছিলাম গু। আমি তাকে দেখালাম। সে বলল, এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্কার। হয়তো আমার কোনো বন্ধু এসব করছে গি। কিন্তু পরদিন আরও অদ্ভুত কিছু ঘটল।
আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পিছন ফিরে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না। এরপর আমি রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখি একটা ছায়ামূর্তি বাগানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করলাম। অভিষেক দৌড়ে এলো। কি হলো মা? বাগানে একটা লোক দাঁড়িয়ে আছে। অভিষেক বাইরে গিয়ে দেখল, কিন্তু সেখানে কাউকে পেল না। মা, তুই হয়তো ভুল দেখেছিস। ওখানে কেউ নেই গি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম আমি কাউকে দেখেছি। এর পরের দিন আরও ভয়ঙ্কর কিছু ঘটল। রাতে আমি ঘুমাতে যাওয়ার পর মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমি চোখ খুলে দেখি একটা লোক আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখতে পাচ্ছিলাম না কারণ অন্ধকার ছিল। আমি চিৎকার করে উঠলাম। অভিষেক দৌড়ে এলো। লাইট জ্বালানোর পর দেখি ঘরে কেউ নেই, কিন্তু জানালা খোলা। মা, কি হয়েছে? আমি কাঁপতে কাঁপতে বললাম, একটা লোক এখানে ছিল। সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে ছিল। অভিষেক পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছু পেল না। মা, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। এখানে কেউ নেই গি। কিন্তু আমি জানতাম এটা স্বপ্ন নয়। কেউ একজন সত্যিই আমার ঘরে ঢুকেছিল। পরদিন আমি অভিষেককে বললাম পুলিশে খবর দিতে। কিন্তু সে বলল, মা, পুলিশে কি বলবো? কোনো প্রমাণ তো নেই। তারা আমাদের কথা বিশ্বাস করবে না গি। কিন্তু ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হতে লাগল। একদিন আমি স্নান করার সময় মনে হলো কেউ বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি দরজার দিকে তাকালাম। দেখি দরজার তলা দিয়ে দুটো পায়ের ছায়া দেখা যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করলাম, কে সেখানে? কোনো উত্তর এলো না। পায়ের শব্দ শুনে মনে হল কেউ দৌড়ে পালিয়ে গেছে। আমি তাড়াতাড়ি কাপড় পরে বের হলাম। অভিষেকের ঘরে গিয়ে দেখি সে পড়াশোনা করছে। অভিষেক, তুই কি এখনই বাথরুমের কাছে গিয়েছিলি? না মা, আমি তো এখানেই বসে আছি গু। আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে। কেউ একজন আমাদের বাড়িতে লুকিয়ে থাকে এবং আমাকে অনুসরণ করে। একদিন সন্ধ্যায় আমি রান্না করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। আমি অভিষেককে ডাকলাম, অভিষেক, তুই কোথায়? কোনো উত্তর এলো না। আমি ভয় পেয়ে গেলাম। টর্চলাইট খুঁজতে লাগলাম। হঠাৎ আমার পিছন থেকে কেউ আমার গলা জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে গেলাম কিন্তু আমার মুখে হাত চাপা দিল। চুপ করো, একটা পুরুষের কণ্ঠ বলল। আমি তোমার কোনো ক্ষতি করব না গি। আমি কাঁপছিলাম ভয়ে। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তুমি খুব সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত কামড়ে দিলাম। সে ব্যথা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমি দৌড়ে পালিয়ে গেলাম। অভিষেক, অভিষেক, আমি চিৎকার করছিলাম। হঠাৎ বিদ্যুৎ এসে গেল। আমি দেখি অভিষেক বারান্দায় দাঁড়িয়ে আছে। মা, কি হয়েছে? তুই এত চিৎকার করছিস কেন? আমি তাকে সব বললাম। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কাউকে পেল না। মা, তুই নিশ্চয়ই ভয়ে হ্যালুসিনেশন দেখছিস। এখানে কেউ নেই গি। কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি সেটা সত্যি। কেউ একজন আমাদের বাড়িতে ঢুকেছিল এবং আমাকে জোর করে ধরেছিল। পরদিন আমি দরজা জানালা সব বন্ধ করে রাখলাম। কিন্তু তারপরও অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকল। একদিন আমি দেখি আমার আলমারিতে একটা প্রেমপত্র রাখা। চিঠিতে লেখা, তুমি আমাকে এড়িয়ে চলছ, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তুমি আমার হয়ে যাবেই গি। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। অভিষেককে বললাম, আমরা কোথাও চলে যাই। মা, আমাদের পরীক্ষা আছে। এখন কোথাও যাওয়া যাবে না গি। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি একটা কাগজ মেঝেতে পড়ে আছে। তুলে দেখি সেখানে আমার ছবি। কিন্তু এটা এমন একটা ছবি যা আমি কখনো তুলিনি। মনে হচ্ছিল কেউ লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছে। আমি আর পারলাম না। অভিষেককে বললাম, আমরা আজই পুলিশে যাব। কিন্তু অভিষেক বলল, মা, আরও একদিন অপেক্ষা কর। আমি একটা কাজ করি। সেদিন রাতে অভিষেক আমাকে বলল, মা, তুই আমার ঘরে ঘুমাবি। আমি তোর ঘরে ঘুমাব। দেখি কি হয়। আমি রাজি হলাম। রাতে আমি অভিষেকের ঘরে শুয়ে রইলাম। প্রায় 2টার সময় হঠাৎ আমি চিৎকার শুনলাম। আমার নিজের ঘর থেকে অভিষেকের চিৎকার আসছে।
আমি দৌড়ে গিয়ে দেখি অভিষেক একটা লোকের সাথে মারামারি করছে। লোকটা কালো পোশাক পরা এবং তার মুখে মাস্ক। মা, পুলিশে ফোন দাও, অভিষেক চিৎকার করল। আমি তাড়াতাড়ি পুলিশে ফোন দিলাম। লোকটা পালিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু অভিষেক তাকে ধরে ফেল। পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। তার মাস্ক খুলে দেখি সে আমাদের পাড়ারই একটা ছেলে। নাম রাকেশ। সে একটা দোকানে কাজ করত। পুলিশের কাছে সে স্বীকার করল যে সে আমাকে ভালোবেসে ফেলেছিল। সে আমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকত এবং আমার সব কিছু দেখত। সে চেয়েছিল আমি তার সাথে পালিয়ে যাই। পুলিশ তাকে গ্রেফতার করল। আমরা মামলা করলাম। এর কয়েকদিন পর আমার স্বামী রাহুল দিল্লি থেকে ফিরে এলেন। আমি তাকে সব ঘটনা বললাম। তিনি খুব রেগে গেলেন এবং বললেন আমাদের বাড়ি পরিবর্তন করতে হবে। 1 মাস পর আমরা নতুন একটা এলাকায় চলে গেলাম। সেখানে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে কখন কি ঘটবে তা বোঝা যায় না। আমি ভেবেছিলাম অভিষেক সত্যিই আমাকে ভুল কিছু বলেছিল। কিন্তু আসলে সে শুধু নাটকের সংলাপ প্র্যাকটিস করছিল। এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি। দরজা জানালা ভালো করে বন্ধ করি। কোনো অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে দেই না। অভিষেক এখন আরও বড় হয়েছে। সে আমার খেয়াল রাখে। তার বন্ধুরাও আমাকে খুব সম্মান করে। সুমন আর আমাকে বৌদি বলে ডাকে না। সবাই আমাকে আন্টি বলে ডাকে। রাকেশের বিচার হয়েছে। সে 2 বছরের জেল পেয়েছে। আমি শুনেছি জেল থেকে বের হওয়ার পর সে অন্য শহরে চলে গেছে। এখন আমাদের নতুন বাড়িতে আমরা খুব সুখে আছি। রিনাও ফিরে এসেছে। রাহুলও এখন বাড়িতে বেশি সময় কাটায়। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি কখনো ভাবিনি যে এরকম কিছু আমার সাথে ঘটতে পারে। কিন্তু এই ঘটনা থেকে আমি একটা বিষয় শিখেছি। সেটা হলো আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কে কখন আমাদের ক্ষতি করতে পারে তা বোঝা যায় না। অভিষেক এখন আরও দায়িত্বশীল হয়েছে। সে আমার নিরাপত্তার ব্যাপারে খুব সচেতন। তার নাটকের অভিনয়ও ভালো হয়েছিল। পরে সে আমাকে বলেছিল যে আমার রিয়াকশন দেখে সে বুঝতে পেরেছিল তার অভিনয়টা কেমন হবে। মা, সে বলেছিল তোর রিয়াকশন দেখে আমি বুঝলাম আমার অভিনয় কতটা বাস্তব লাগছে। তুই সত্যিই বিশ্বাস করেছিলি আমি ওসব কথা বলছি গি? আমি তাকে বলেছিলাম তুই আগামীতে এরকম প্র্যাঙ্ক আর কখনো করিস না। আমার তো হার্ট ফেইল হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। এখন আমরা সেই ঘটনা নিয়ে মাঝে মাঝে হাসি। কিন্তু রাকেশের বিশ্বাসটা ছিল সত্যিকারের ভয়ঙ্কর। আমার মনে হয় এই গল্প শুনে অনেকেই শিক্ষা নিতে পারবেন। বিশেষ করে মহিলারা। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কেউ আমাদের অনুসরণ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর পুরুষদের বলবো কোনো মহিলাকে জোর করে কিছু করার চেষ্টা করবেন না। এটা অপরাধ। এর জন্য আইনি শাস্তি হতে পারে। রাকেশ ভেবেছিল সে আমাকে ভয় দেখিয়ে তার কথা মানাতে পারবে। কিন্তু সে ভুল ভেবেছিল। আমি পুলিশে অভিযোগ করেছি এবং সে শাস্তি পেয়েছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে কোনো অন্যায়ের সামনে চুপ করে থাকবেন না। প্রতিবাদ করুন। পুলিশে অভিযোগ করুন। আমাদের সমাজে এরকম অনেক রাকেশ আছে। তারা মহিলাদের উত্ত্যক্ত করে। কিন্তু আমরা যদি প্রতিবাদ করি তাহলে তারা আর সাহস পাবে না। এখন আমার পরিবার খুব সুখে আছে। অভিষেক তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। রিনা তার স্কুলে ভালো করছে। রাহুল অফিসে প্রমোশন পেয়েছেন। আমি এখন সামাজিক কাজে জড়িত হয়েছি। মহিলাদের নিরাপত্তা নিয়ে কাজ করি। তাদের সচেতন করার চেষ্টা করি। এই গল্পটি আমার জীবনের একটি অংশ মাত্র। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। জীবনে চ্যালেঞ্জ আসবেই। কিন্তু আমাদের সাহস নিয়ে মোকাবেলা করতে হবে। যারা এই গল্প শুনছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে একা থাকার সময় বেশি সাবধান থাকবেন। আর হ্যাঁ, অভিষেকের সেই নাটকটি খুবই সফল হয়েছিল। সে মূল চরিত্রে অভিনয় করে প্রথম পুরস্কার পেয়েছিল। তার অভিনয় দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। মা, সে পরে বলেছিল তোর কাছে প্র্যাকটিস করার ফলেই আমার অভিনয়টা এত ভালো হয়েছে গু। আমি তাকে বলেছিলাম পরবর্তীতে এরকম প্র্যাকটিস করার আগে আমাকে বলে করিস গি। এখন আমরা সবাই মিলে খুশিতে আছি। রাকেশের মতো মানুষের কারণে আমাদের কিছুদিন কষ্ট হয়েছিল। কিন্তু সেটা এখন অতীত। জীবনে ভালো মন্দ দুই আছে। আমাদের খারাপ সময়গুলো সামলে নিতে হবে। ভালো সময়গুলো উপভোগ করতে হবে।
এই গল্পটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম যাতে সবাই সতর্ক থাকেন, বিশেষ করে মহিলারা। আপনাদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে এই গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে।